দায়ী আমার আব্বা আম্মা। কারণ আমি জন্মগ্রহণ করার আগে ওনারা দুষ্টামি করছিল। তো আমার কিন্তু একটা জায়গায় বেশিক্ষণ থাকতে খুব ভালো লাগে না। এই যে এখানে বসেছিলাম খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু মাঝে মধ্যে পার্সোনাল দেখে খুবই ভালো লাগছিল। মানে আমি 10 মিনিট বা 5 মিনিটের বেশি কোনো জায়গায় থাকতে পারি না। আমি হইছেও কিন্তু 8 মাসে। তো এখানে শুনলাম যে শামসুন্নাহর হলের খাবার নাকি খুবই ভালো হয়। তো আমি একবার শামসুন্নাহর হলে বিকালবেলা আসছিলাম খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য ভিতরে ঢুকছি, ঢুকার পরে বললাম যে ওইটার গাই ওইটার এটা পরিষ্কার করে দে, পরিষ্কার করে দে, গ্লাস পরিষ্কার কর, সবকিছু পরিষ্কার কর, ভালো করে পরিষ্কার কর। তো এটার এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি খাবেন? বললাম যে ডাইল আর আলু ভর্তা হবে। তো এর কিছুক্ষণ পর দেখলাম যে ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। এরপরের দিন আবার আসছি, আসার পরে দেখলাম যে বললাম যে নাস্তা নিয়ে নাস্তা নিয়ে আমার জন্য নাস্তা নিয়ে এসে। তো নাস্তার মধ্যে দেখি যে একটা পেঁয়াজু নিয়ে এসে, পেঁয়াজুর মধ্যে হচ্ছে একটা চুল। আমার তো খুব মাথা গরম, কি পেঁয়াজুর মধ্যে চুল কিভাবে এলো? যত কমেডি করি শরীর তো রাগ আছে। তো যেখানে পেঁয়াজু মানে এখানে গেলাম ঢুকে দেখলাম যে খুবই মর্মাহত একটা কাহিনী, খুবই মর্মাহত একটা দৃশ্য। যে এই লোকটা পেঁয়াজু বানাইতেছিল, ওই লোকটার একটা হাতের এতটুকু, ওই লোকটা পেঁয়াজু এভাবে বানায়া চাপ দিয়ে রেখে দিতেছে। তো আমি একটা কথা বলি যে আপনারা হয়তোবা অনেকেই রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকে অনেক প্রকার কথা জানেন, যে বাংলাদেশের রবীন্দ্রনাথ কি ছিল বা পৃথিবীতে কি ছিল রবীন্দ্রনাথ। এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন বা আমার শ্রদ্ধেয় টিচার আছেন। স্যার আপনি এক কথা বলবেন যে রবীন্দ্রনাথ কি ছিল? স্যার আপনি এক কথা বলেন, স্যার রবীন্দ্রনাথ কি ছিল? না স্যার ভুল। স্যার আপনি বলবেন রবীন্দ্রনাথ কি ছিল এক কথায়? স্যার না স্যার আমি বলতেছি রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন না, রবীন্দ্রনাথ থাক। তো বাড়িতে আপনারা দেখা যায় যে সবার বাড়িতে কলিং বেল আছে। বাড়িতে যাদের কলিং বেল আছে, বাড়িতে কলিং বেল বাজলে আমরা কি করি? মেয়েরা অন্য খুঁজি, ছেলেরা সেন্টু খুঁজি। আবার দেখা যায় যে ওই বাড়িতে কিন্তু আবার এসি থাকে। বাড়িতে এসি আছে না? এসি, ওই এসি থেকে আমরা কি শিখতে পাই? কারো ঠান্ডা করতে লাগে, নিজে গরম হন। আপনার বাড়িতে সাপ ঢুকছে। আপনার বাড়িতে সাপ ঢুকলে যতটা না বেশি ভয় লাগে, তার চাইতে বেশি ভয় লাগে কখন? যখন ওই বাড়ি থেকে সাপটা হারায় যায়। তো আমাদের দানিশ স্যার এখানে আছে। তো দানিশ স্যারের কিছুদিন আগে বিয়ে করার দায়িত্ব, মানে স্যার বিয়ে টিয়ে করছে। তো স্যারের বউ দেখার দায়িত্ব দিছিল আমারে। তো আমি একটা মেয়ে দেখে এসে বললাম যে স্যার আপনার এই মেয়েটা খুবই একদম 100% পাক্কা বিয়ে হইব কনফার্ম। যে মেয়ের গালে একটা তিল, কপালে একটা তিল, মুখে একটা তিল, এই পাশে একটা তিল, এই পাশে একটা তিল। স্যারে বলে যে এই বিয়ে ক্যান্সেল কর। আমি বললাম কেন স্যার? ও এটা কি মাইয়া নাকি তিলের খাজা? তো এর কিছুদিন পর আরেকটা মেয়েকে দেখে আসলাম, বললাম যে স্যার এবার 100% আপনাকে এই মেয়েটা বিয়ে করতে হবে। মেয়েটা যেমন বডি সুন্দর, তেমন লম্বা, চুল টুল সবকিছু অনেক লম্বা, পুরো দুধে আলতা। স্যারে বলে যে এই বিয়ে ক্যান্সেল কর। আমি বললাম কেন স্যার? বললো ওই জায়গায় কেউ আলতা পরে নাকি। তো স্যারে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরের দিন স্যারে বিয়ে করছে। বিয়ে করার পরের দিন স্যারের শালি এসে বলতেছে দুলাভাই চলেন চলেন ঘুরে আসি। স্যারে বললো যে এই ঘুরলে মাথা ঘুরাবে, আসো আমরা শুয়ে থাকি। তো স্যারের একটা বাচ্চা আছে ক্লাস 2 তে পড়ে। ওই ক্লাস 2 এর বাচ্চাটা হচ্ছে পরীক্ষার খাতায় হিসু করে দিছে। ম্যাডাম এসে জিজ্ঞেস করলো কি রে তুই পরীক্ষার খাতায় হিসু করছিস কেন? তো ওই বাচ্চাটা বললো ম্যাডাম আপনি তো কইছেন যেটা আগে আসবে সেটা কর। তো ওই ইস্যু করে দিচ্ছে, প্যান্টেন সব ভিজা। বাড়িতে গিয়ে স্যারের বউকে হচ্ছে বাচ্চারা আমাকে বললো আম্মা আম্মা প্যান্টটা খুলে দাও। তো স্যারের বউ বললো তোদের বাপ বেটার জ্বালা জ্বালা আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আমি একটা বিষয় শিওর, এই মুহূর্তে যে আপুর হাতে নেট আছে, ওই আপুর নির্ঘাত কারো না কারোর সাথে সেট আছে। সাধারণত দেখবেন সবার বাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে।
কিন্তু পৃথিবীতে সবচেয়ে মনে চুম্বক শক্তি হচ্ছে যে কোথায় জানেন? জানালার গ্রিলে। পৃথিবীতে সবচেয়ে বেশি চুম্বক শক্তি হচ্ছে জানালার গ্রিলে। আপনি যত নিখুঁত ভাবে থুতু ফেলবেন না কেন, কোনো না কোনো কারণে জানালার গ্রিলে রাখবেন। আরেকটা চুম্বক শক্তি আছে চায়ের কাপে। দেখবেন যত নিখুঁত ভাবে আপনি বিস্কুটটা খাইতে চান না কেন, কোনো না কোনো কারণে নিচে পড়বে। তো সেদিন আমার দোস্ত আমারে বলে, কাইকুমাত তোর কাছে কি কোনো সুন্দরী মায়ের নাম্বার আছে? আমি বললাম হ আছে, দুইটা, একটা তোর বড় বোনের, একটা তোর ছোট বোনের। তো এই পর্যন্ত বাংলা সিনেমায় যত মারামারি হয়েছে, এই পর্যন্ত বাংলা সিনেমায় যত মারামারি হয়েছে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? একজন সবজি বিক্রেতা। তো সেদিন ধানের স্যারের ছেলে দেখছি রাস্তাঘাটে বসে বসে খেলছে, মানে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে খেলছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পর দেখতেছি আমার ছোটবেলার দৃশ্য মনে পড়ে গেল। ক্লাস 2-3 থাকাকালীন সময় আমি ব্যাটারি চালিত গাড়ি দিয়ে খেলতাম। তো খেলতে খেলতে আমি ওই বাচ্চাটার হাত থেকে ব্যাটারি চালিত গাড়িটা নিছি। গাড়িটা নিয়ে খেলতে আমি কি করছি, ওই ব্যাটারি চালিত গাড়ি একটা ব্যাটারি নষ্ট করে ফেলছি। তো নষ্ট করে ফেলে বাচ্চাটা দিছি। বাচ্চাটা তো এখন ওই ব্যাটারি চালিত গাড়িটা নিয়ে কান্না করতেছে আর বলতেছে, হে ভগবান, যে আমার গাড়ির একটা ব্যাটারি নষ্ট করছে, তুমি তার দুইটা ব্যাটারি নষ্ট করে দাও। তো ধানের স্যারে সেদিন একটা দোকানে আলু কিনতে গেছে। দোকানদারকে বললো, ভাই এই দোকানের আলু কেজি কত করে? বললো যে 1 কেজি আলুর দাম তো 40 টাকা। তো স্যারে বললো যে ভাই কম হয় না? দোকানদার বললো, হ্যাঁ ভাই কম হয়, 20 টাকা দিয়ে হাফ কেজি লিয়ে যান। তো এর কিছুদিন পর আবার স্যারে গেছে, আলু কিনতে গেছে। আলু কিনতে যাওয়ার পর জিজ্ঞাসা করলো, দোকানদার এই আলু কেজি কত টাকা করে? দোকানদার বলে 1 কেজি আলুর দাম হচ্ছে 480 টাকা। এই কথা শোনার পর তো স্যারের নিচ থেকে 2টা আলু নিয়ে বাড়িতে যাচ্ছে। এমন সময় দোকানদার দেখে বললো, কি ভাই আপনি আলু কিনলেন না, কিন্তু 2টা আলু নিয়ে কই যান? তো স্যারে বললো, এগুলো আপনার আলু না, আমার আলু, দাম শুনে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, আর জোকস বলবো না। এবার হচ্ছে একটু মানে ভয়েস কপি করার চিন্তা, মানে ভয়েস একটু কপি করার চেষ্টা করি। তো কলকাতায় গেছি, কলকাতায় প্রায় 5.5 মাস ছিলাম ওইখানে। বিভিন্ন সেলিব্রিটি বলেন, মিঠুনদা বলেন, সৌরভ গাঙ্গুলি বলেন, দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, সবগুলো প্রোগ্রাম আমাদের একটা হাউসে হইতো, নারায়ণ স্টুডিওতে হইতো। সবগুলো প্রোগ্রাম একই হাউসে, তো অনেক সেলিব্রিটির সঙ্গে আমাদের দেখার সুযোগ হয়েছে। তো সেদিন মানে একটা সময় দেখা যাচ্ছে ওই যে সোহমের সাথে দেখা হলো। তো সোহম দেখতেছি একটা জায়গায় চেন দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, কি সোহম এভাবে দাঁড়িয়ে আছো কেন দাদা? তো সোহম গানে গানে বলছে, চেন উঠছে না, চেন নামছে না, আটকেছে মাঝখানে, চেন আমার, ও চেন আমার। তো এর কিছুদিন পর আবার যে ভারতের বোমবাদা আছে, বোমবাদা মানে ওই যে প্রসেনজিতের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই প্রসেনজিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরে আমি প্রসেনজিতের কিছু কথা বলার চেষ্টা করছি, দেখি হয় কিনা। আমি তো করি তোমার চুলে বলছি, আমি খুব চলে গেছি, তারা বলেছিল আমি খুব চলে তোমার চুয়ে বলছি। তো এর কিছুদিন পর শাহরুখ খানের সঙ্গে দেখা হলো। তো শাহরুখ খান কিভাবে কথা বলে জাস্ট একটু বলি করছে, হ্যাঁ তো চলে গেল কলকাতা। বাংলাদেশের সংস্কৃতির কথা বলি। বাংলাদেশে যেমন ধরেন ওমর সানি আছে, ওমর সানি কিভাবে কথা বলে বা কিভাবে সংলাপ দেয় সেটা একটু দেখে না। প্রিয়া, উপর থেকে নিচে নেমে আসো প্রিয়া, কে পেয়েছো? তোমার বাবা বিশাল সম্পত্তি, আমি বৃন্দাবন থেকে তোমার বাবা বিশাল সম্পত্তিতে, হ্যাঁ আমি গরিবের ছেলে হতে পারি। চৌধুরী সাহেব এভাবে কথা বলবেন না প্লিজ, আপনার মুখের চেলে ছুটে যাবে। চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, হ্যাঁ আমার বাবা কৃষক, তাতে কি হয়েছে চৌধুরী সাহেব? আমি তো একটা স্বয়ংসম্পূর্ণ পুরুষ। আচ্ছা এই বিষয় চলে গেল সংস্কৃতি বাদ। এবার চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বাংলাদেশের যেমন ধরেন অনেকগুলা মন্ত্রী আছে, প্লিজ এখানে কেউ বিষয়টা অন্যভাবে নেবেন না। আমি কয়েকটা মন্ত্রীর কথা দেখে একটু করতে পারি কিনা। যদি যোগাযোগ মন্ত্রী আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে বলতো তাহলে কি বলতো শুনুন। আমি একটা বিষয় খুবই হতাশ, ইউনিভার্সিটির এই যে ছেলে মেয়েরা, শামসুন্নাহরের হলের মেয়েরা যেভাবে তাদের কার্যক্রম, যেভাবে সাংস্কৃতিক অঙ্গন দিক থেকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে অবিলম্বে যদি আরো তারা এসব কাজকর্ম করে দেশের সংস্কৃতি অঙ্গনকে ছাড়িয়ে যাবে। তো যোগাযোগ মন্ত্রী শেষ হলো, এরপরে দেখা হলো যে সাবেক রেলমন্ত্রী
সুরঞ্জিত সেন গুপ্ত, উনি কিভাবে কথা বলে সেটা একটু জাস্ট সিম্পলি করছি একটা, প্লিজ। আমি রোডে ঘাটে নামতে পারি না। লোকে আমাকে বলে শামসুন্নাহর হলের মেয়েরা নাকি অনেক এগিয়ে। এটা শুনতে আমার খুবই ভালো লাগছে। যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে এই চিটাং ইউনিভার্সিটি সবচেয়ে বেস্ট। তো উনি চলে গেল, এরপরে লাস্ট একটা কপি করার চেষ্টা করি, সেটা হচ্ছে সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। একটু এটাই লাস্ট। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই শামসুন্নাহর হলের পাশে আমার খালেদা জিয়া হয়। এই শামসুন্নাহর হলকে চিটাগং ইউনিভার্সিটির সবচেয়ে বৃহত্তর হল হিসাবে আমি দেখতে চাই। এই হলের মেয়েরা যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড করছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল আমি ইনশাল্লাহ মনে করছি। তো এখানে অনেক প্রকার নাচ দেখলাম, অনেকক্ষণ নাচ দেখলাম। আমার খুব নাচ দেখার পর আমার খুবই নাচতে ইচ্ছা করছে। তো নাচতে ইচ্ছা করার আগে আমি একটু নাচবো। তো বলে নিচ্ছি যে একজন কিছুক্ষণ আগে গানও পরিবেশন করলো। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে যারা গান করে তাদেরকে বলে যে সঙ্গীতজ্ঞ, আর যারা গান করে তাদেরকে সঙ্গীতজ্ঞ বলে, আর দর্জি মানে যারা কাপড় সেলাই। তার মানে হচ্ছে যে যারা গান করে শিল্পী আর দর্জির মধ্যে পার্থক্য কোথায়? শিল্পী সারে গা মা পা, আর দর্জি সারা গা মা পা। আপনাদের জন্য এখন আমি নাচ করবো, জাস্ট 1 মিনিট। ওকে, রেডি?